পাইথনের আজকের পর্বে আমরা যেটা করব, আমরা বিভিন্ন রকমের মডিউল নিয়ে কথা বলবো। এই মডিউল পাইথন আমরা যতদিন করব ততদিন আমরা বিভিন্ন রকমের মডিউলকে দেখব। মডিউল মানে আর কিছুই নয়, একটা লম্বা পাইথন প্রোগ্রাম যার মধ্যে বেসিক্যালি ফাংশনস আছে। ফাংশনস গুলো একটা ব্লক অফ কোডস যেটা বারবার ইউজ করা যায়। আমরা সেটা নিয়ে পরে কথা বলবো। কিছু কনস্ট্যান্টস থাকে, এছাড়া আরো কিছু ক্লাস ইত্যাদি ভাবে লেখা থাকে। সমস্ত জিনিসগুলোকে আমরা কমনলি পাইথন অবজেক্ট বলি আর কি। পাইথনের ল্যাঙ্গুয়েজ এটাকে পাইথন অবজেক্ট বলি। সুতরাং আমি যখন বলবো দিস ইজ এ পাইথন অবজেক্ট, তাহলে বোঝা যাবে যে বেসিক্যালি সেটা একটা পাইথনের কিছু একটা ব্যাপার। ওকে, কোনো একটা কিছু পাইথনের। ওকে, তো আমরা আইডিলে চলে যাই। আচ্ছা, আমরা কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে পাইথনে কটা মডিউল আছে। পাইথনে অগুন্তি বেসিক যে আমরা এখন কোর পাইথন করছি, পাইথন 3, তাতেই অজস্র আনকাউন্টেবল নাম্বার অফ মডিউল আছে। পুরোটা দেখতে গেলে বহু সময় লাগবে। কি করে দেখার উপায় হচ্ছে, আপনি কোট আনকোট মডিউলস লিখি এবং তারপরে যদি আমি এন্টার দিই, এন্টার দিলে এটা দেখাবে প্লিজ ওয়েট এ মোমেন্ট হোয়াইল আই গ্যাদার এ লিস্ট অফ অল দি অ্যাভেলেবল মডিউলস এটসেট্রা। সুতরাং বোঝাই যাচ্ছে ইটস এ হিউজ লিস্ট। সে লিস্টটাকেও প্রিপেয়ার করছে, আমাদেরকে দেখাবে বলে। ইট উইল টেক টাইম। মোবাইলে দেখাটা একটু অসুবিধা হবে, কারণ মোবাইলে তো অত স্পেস থাকে না। অসংখ্য সংখ্যার মডিউল শুধু এই কোর পাইথনেই রয়েছে। তার মধ্যে আমরা একটা মডিউলের কথা এতদিন বলেছি, সেটা হচ্ছে ম্যাথ মডিউল। এরকম অজস্র কিছু কাজ আছে, যত সমস্ত মডিউলের নাম মনে রাখা সম্ভব নয়। যখন যেটা কাজ করব খুঁজে দেখব, দরকার হলে এই যে মডিউলের নামগুলো হুড়ুর হুড়ুর করে বেরিয়ে যাচ্ছে, এত 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 মডিউল। এগুলো এক একটা লাইব্রেরি এবং সবই অ্যালফাবেটিক্যালি। এই লাইব্রেরি গুলো কালেকশন করে আমাকে দিল। এক একটা লাইব্রেরির মধ্যে আবার অসংখ্য রকমের ফাংশন, ক্লাস, অবজেক্ট, কনস্ট্যান্টস ইত্যাদি রয়েছে। যখন আমরা কাজ করব তখন কোনো একটা মডিউলকে আমরা ইম্পোর্ট করব। মডিউলটাকে আমরা ভাবতে পারি ইট ইজ এ বক্স ইন ইউর আলমিরা। আমরা যখন দরকার হবে বক্সটাকে টেনে নিয়ে এসে আমি আমার টেবিলে রাখলাম, তুলে নিয়ে এসে তার মানে আমি ইম্পোর্ট করলাম। তারপরে তার ভিতর থেকে একটা করে ফাইল আমরা দেখা শুরু করলাম। যেমন এই যে দেখাই যাচ্ছে এখানে ম্যাথ একটা মডিউলের নাম, ম্যাটপ্লটলিব একটা মডিউলের নাম, ইত্যাদি ইত্যাদি প্রচুর আছে। এছাড়া আরো অজস্র এক্সটার্নাল মডিউল আছে, যেগুলো বিভিন্ন লোক, বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন কমিউনিটি তারা নিজেদের কাজের জন্য তৈরি করে রাখে এবং সমস্তটাই ফ্রি। আমরা যখন যখন কাজ করব তখন সেইগুলোকে আমাদের ইনস্টল প্রথমে করে নেবো একবার, তারপরে আমাদের ইম্পোর্ট করে আমরা কাজ শুরু। আমি এটাকে অফ করে দিই, কারণ এটা একগাদা স্পেস, নেম স্পেসটা একগাদা জ্যাম করে দিচ্ছে। আমি আবার নতুন করে খুলছি, কারণ এটা প্রচুর নাম। হ্যাঁ, আগের গুলো কিন্তু মুছে গেল। আচ্ছা, এবার আমরা যেমন আগের দিন বলেছিলাম আগের লেকচারে, আমি ধরা যাক আমার কাছে ম্যাথ একটা মডিউল আছে। তা দেখার উপায় কি, আমি আরেকবার বলছি, আমি ইম্পোর্ট ম্যাথ করব। ইম্পোর্ট ম্যাথ করা মানে ম্যাথ মডিউলটাকে আমি আমার এই নেম স্পেসে, এই ওয়ার্ক স্পেসে নিয়ে চলে এলাম। ওকে, আমি যদি এখন ডাইরেক্টরি বলে শুধু দেখি, আমি দেখব যে এর মধ্যে এই যেগুলো বিল্ট ইন মডিউলস গুলো যেগুলো রয়েছে তা সত্ত্বেও এক্সট্রা এই নামটা চলে এসেছে, ম্যাথ নামটা চলে এসেছে। নেক্সট আমার কি কাজ হবে? নেক্সট আমার কাজ হবে এই ম্যাথের মধ্যে কি আছে দেখা। তাহলে ডিআইআর এর মধ্যে ম্যাথ দিলে এটা দেখাবে অজস্র নাম, এবং এই নামগুলো সবগুলোই কিন্তু অ্যালফাবেটিক্যালি। এই যে এ কস মানে কস ইনভার্স, যারা একটু আধটু ট্রিগোনোমেট্রিক করেছো বা করেছেন ক্লাসে 11-12-এ, এ কস বা কলেজে এ কস হাইপারবোলিক, এটা হচ্ছে কস হাইপারবোলিক ইনভার্স, এ সাইন হচ্ছে সাইন ইনভার্স, ইত্যাদি ইত্যাদি। তারপরে লগ আছে, বিভিন্ন রকমের লগারিদমিক ফাংশন আছে, সাইন আছে, সাইন হাইপারবোলিক আছে, ট্যান আছে, SQ8 কি আগের দিন ইউজ করেছিলাম, ইত্যাদি আছে। আবার দেখা যাচ্ছে এখানে পাই বলে একটা ব্যাপার আছে। পাই মানে ইরাশনাল নাম্বার পাই, মানে সেটা একটা কনস্ট্যান্ট বা সেটা একটা প্যারামিটার, সেটাও আছে। সুতরাং এরকম প্রচুর আছে। এবার আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, এখানে আমার এই যে মডিউলগুলো রয়েছে, হ্যাঁ, এই যে মডিউলের মধ্যে যে ফাংশনস গুলো রয়েছে, ধরো একটা সাইন ফাংশন, আমি একটা সাইন ফাংশন আমরা প্রায় ইউজ করবো। তাহলে আমরা তার
হেল্পটা দেখবো। তাহলে HELP হেল্পের মধ্যে আমার এই সাইনটা কোথায় আছে? সাইনটা আছে ম্যাথের মধ্যে। তাহলে আমি ম্যাথ ডট সাইন যদি লিখি, এ আমাকে এর যেটুকু হেল্প দরকার সেটুকু হেল্প, এটাই হচ্ছে আমার অনলাইন ম্যানুয়াল দিয়ে দিল। কি লিখলো? না সাইন একটা ফাংশন, এই ফাংশন বোঝাই যাচ্ছে যে বিল্ট-ইন ফাংশন, সাইন ইন মডিউল ম্যাথ, পরিষ্কার বলা আছে, ম্যানুয়ালটা পরিষ্কার, আমরা নিজেরা পড়ে বুঝতে পারবো। আর এর ভেতরে আর্গুমেন্ট হিসেবে এক্স দেওয়া আছে, এইটা আপাতত আমরা ইগনোর করব। আর রিটার্ন দি সাইন অফ এক্স, আর এক্সটা মেজার্ড ইন রেডিয়ানস। ভালো কথা। সুতরাং আমরা প্রত্যেকটা এখানে যে আইটেম আছে, আইটেমগুলোকে আমরা টেকনিক্যালি আমরা কি বললাম? আমরা অবজেক্ট বললাম। প্রত্যেকটা অবজেক্টের আমরা হেল্প ফাইল এইভাবে আমরা দেখতে পাবো। ভালো কথা। এইবারে আমরা একটা অঙ্ক করি। ধরা যাক বলা হলো যে একটা অঙ্ক, আমি একটা সিম্পল অঙ্ক করি, খুব সাধারণ অঙ্ক আমরা ট্রিগোনোমেট্রিতে করি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার এটা, হ্যাঁ, আমার বলা হলো যে আমার একটা অঙ্ক করি। সেই অঙ্কটা হচ্ছে আমার একটা অ্যাঙ্গেল থিটা, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আমার সাইন অফ 45 ডিগ্রি বা সাইন অফ থিটা, আমি সাইন অফ থিটা আমি এর মানটা বার করব। এটা আমি কম্পিউটারে কি করে করব? খুব সহজ। আমি সাইন ফাংশনটা দেবো ম্যাথ মডিউল থেকে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমাকে এই সাইন ফাংশনের হেল্পে বলেছে যে এর যে আর্গুমেন্ট, এইটা হচ্ছে আর্গুমেন্ট, এইটা হচ্ছে আর্গুমেন্ট, এই আর্গুমেন্টটা সবসময় রেডিয়ানে দিতে হবে। আমি যদি সাইন ফাংশনের মধ্যে 45 দিয়ে দিই, তাহলে ও 45 রেডিয়ান বুঝে যাবে। কম্পিউটার তো আর বুঝবে না যেটা অ্যাঙ্গেল, এটা ডিগ্রিতে রয়েছে। সুতরাং আমাকে ডিগ্রি থেকে আমাকে আগে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কি করে করতে হবে? আমরা জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180, সরি 180, এটা দেওয়া দরকার নেই নাম্বার, 180 রেডিয়ান, রেডিয়ান। সুতরাং 45 ডিগ্রি মানে হচ্ছে 45 ইন্টু পাই, পাই এর ভ্যালুটা যত হবে 3.14 সামথিং সামথিং, যতটা অ্যাকুরেটলি করা যায় এত, এইটা রেডিয়ান। তাহলে আমার কি কাজ করতে হবে? দুটো স্টেপে করতে হবে। 45 ডিগ্রিটাকে আমি রেডিয়ানে পরিণত করব, তারপরে আমি সাইন ফাংশনের মধ্যে ব্যবহার করব। সেই দুটো স্টেপ আমরা এখানে লিখি। তাহলে আমরা এটাকে একটুখানি উপরে তুলে দিই যাতে সহজে দেখা যায় চট করে। হ্যাঁ, এখন কথাটা হলো, তাহলে আমরা 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 এটা বললাম যে থিটা বলতে পারি, আচ্ছা থিটাই বলি। একটা ভেরিয়েবল ইচ্ছে করে দিয়ে দিলাম, কেন আমরা ভেরিয়েবল নাম সবসময় দিই এই কারণে যাতে সেটা মেমোরিতে থাকে, বারবার সেটাকে ব্যবহার করতে পারি। আমরা যা খুশি নাম দিতে পারি। আমরা নাম দিলাম থিটা, থিটা ইকুয়াল টু 45। আমি মনে মনে জানলাম এটা অ্যাকচুয়ালি ডিগ্রি, কিন্তু এখানে ডিগ্রি লেখার কোনো উপায় নেই, কম্পিউটারে কোনো ইউনিট দেওয়া যায় না। এবার আমি বলবো 45 কে আমি গুণ করো কত দিয়ে? না, পাই বাই 180। তাহলে পাইটা কোথায় আছে? এই যে পাই আছে ম্যাথের মধ্যে। তাহলে আমি অ্যাকচুয়ালি 3.14 বা 22-এর সাথে অ্যাপ্রক্সিমেশন করতে পারি, কিন্তু আমার পাই এর ভ্যালুটা এখানে আমি যদি দেখি ম্যাথ ডট পাই, সেটা অনেকটাই অ্যাকুরেটলি দেয়। সুতরাং আমি বলতে পারি 45 কে যদি ম্যাথ ডট পাই দিয়ে গুণ করি বাই 180, তাহলে এটা গুণ চিহ্ন হলো আর এটা ভাগ হলো, ভাগ 180। তো এইটাকে আমি একটা অন্য নাম দিতে পারি বা আবার একই নাম দিতে পারি, থিটা। তাহলে থিটা ইকুয়াল টু, আমি অ্যাকচুয়ালি এটা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি দিয়েছি, তাহলে এখানে 45 না লিখে আমি আরো জেনারেলি লিখলাম, যখন আমি অ্যাকচুয়ালি প্রোগ্রাম করব, মানে থিটা ইকুয়াল টু থিটা ইন্টু ম্যাথ ডট পাই বাই 180। এই কথাটার মানে কিন্তু এটা একটা ইকুয়েশন নয়। অনেকে ভাবতে পারেন বা পারো যে দুদিক থেকে থিটা থিটা কেটে গেল, তা কিন্তু নয়। এটা হচ্ছে অ্যাসাইন করা হলো, অর্থাৎ থিটার ভ্যালুটা আমি প্রথমেই দিয়ে দিয়েছি 45, আমি যা খুশি করতে পারি। এখানে ডান দিকটা আগে কাজ করবে, থিটা যা ভ্যালু নিল 45 ইন্টু ম্যাথ ডট পাই বাই 180 করে যেটা দাঁড়ালো সেইটা তাহলে রেডিয়ান হয়ে গেল। সেইটা আমার আবার সেটাকে থিটা করলাম,
কোনো অসুবিধা কিছু নেই, একই নাম বারবার ব্যবহার করতে পারি। হ্যাঁ, বাদিকটাকে আমি অন্য নামও দিতে পারি, আমি দরকার কি আমি ঠিক একই নাম আবার দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখন আমি দেখি এখন আমার থিটাটা কিসে হলো, থিটাটা কিন্তু আমার রেডিয়ানে দাঁড়িয়ে গেল। তাহলে 45 ডিগ্রি মানে হচ্ছে 0.785 সামথিং সামথিং এত রেডিয়ান। এবার যদি বলি আমি ম্যাথ ডট সাইন, তার মধ্যে আমি যদি বলি থিটাটা দাও, তাহলে এবার এটা এই থিটা দেওয়া মানে এই রেডিয়ান দেওয়া, তার মানে বেসিক্যালি আমাদের 45 ডিগ্রির অ্যাঙ্গেলের সাইনটা বার করছি, এবং সেটা তো আমরা জানি কত হয়, সেটা হয় 0.707 সামথিং সামথিং, এই জিনিসটা হলো। ওকে, তো এইভাবে আমরা ম্যাথ মডিউলের দুখানা জিনিসকে ব্যবহার করলাম, একটা ম্যাথ ডট পাই আর একটা ম্যাথ ডট সাইন। অবশ্য আমরা বারবার এই যে ম্যাথ ডট লিখছি তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র ইম্পোর্ট ম্যাথ করেছি, অর্থাৎ পুরো বাক্সটাকে নিয়ে এসেছি। আমি যদি তা না করে আমি জানি যে আমার প্রোগ্রামে পাই আর সাইন লাগবে, আমি করতে পারতাম ফ্রম ম্যাথ ইম্পোর্ট সাইন কমা পাই, তাহলে কিন্তু কি হলো, ম্যাথ বাক্সটা পুরোটা নিয়ে এলাম না, ম্যাথ বাক্সর থেকে সাইন আর পাইটা দুটো আলাদা করে বের করে নিয়ে এলাম। আচ্ছা, এখানে একটা কথা আমি অনেকেই প্রশ্ন করেছেন যে কি ওয়ার্ড গুলো কি, এই যে এখানে অরেঞ্জ কালারের যে কথাগুলো লেখা হয়েছে ওয়ার্ডগুলো, ফ্রম, ইম্পোর্ট, এইগুলো হচ্ছে পাইথনের নিজস্ব কিছু রিজার্ভ করা ওয়ার্ড, শব্দ। এই শব্দগুলোর মধ্যে দিয়ে আমরা এই কাজগুলো করতে পারি, বিভিন্ন রকমের কমান্ড গুলো করতে পারি। এটা একটা কমান্ড বলা যেতে পারে। আমি বলছি যে ম্যাথ থেকে ইম্পোর্ট করো সাইন, পাই, এটসেট্রা, হয়ে গেল। তাহলে এবারে যখন আমি প্রোগ্রামটা লিখবো, আমি তখন এইবারে প্রোগ্রাম লেখার সময় এই যে অনেকে জিজ্ঞেস করছিল যে আগের লাইনগুলো কিভাবে আমি যখন ইন্টারপ্রিটারে করব, ধরো যাক এই লাইনটাকে আনতে চাই, আবার আমি কষ্ট করে লিখবো কিচ্ছু না, এই লাইনটাতে গিয়ে ক্লিক করব, এন্টার করব, লাইনটা চলে আসবে। আগের লাইনগুলো কিন্তু লাইভ নয়, লেটেস্ট লাইনটাই হচ্ছে লাইভ লাইন, মানে ওটাই আমি এখন এক্সিকিউট করতে পারবো, এন্টার করতে পারবো। তাহলে এখানে আমি থিটা ইকুয়াল টু থিটা ইনটু, এখন আর আমার ম্যাথ দেওয়ার দরকার নেই, এখন আমি শুধুমাত্র পাই বাই 180 করব। আবার যখন আমি এইটা করব সাইন থিটা, তখন আমার আর ম্যাথ দেওয়ার দরকার নেই, কেননা আমি আর ম্যাথের রেফারেন্সটা দেব না, কারণ আমি ম্যাথ থেকে এই দুটো নামকে তুলে নিয়ে চলে এসেছি নেম স্পেসে, সুতরাং আমি সাইন থিটা ব্যবহার করব। তাহলে এইভাবে আমরা যে কোনো রকমের ফাংশন, যে কোনো রকমের কনস্ট্যান্ট কোনো একটা মডিউল থেকে ইচ্ছে মতো নিতে পারি, তুলে নিয়ে এসে আমরা কাজ করতে পারি। জাস্ট একটা এক্সাম্পল দেখানো। আচ্ছা, আরেকটু এর থেকে আরেকটুখানি জটিল একটা অঙ্ক করি। খুব সাধারণভাবে আমরা টেক্সট বইতে এগুলো করি, মানে অঙ্কের বইতে খুব সাধারণভাবে। কোথায় গেল, হ্যাঁ, সেটা হলো এরকম। ধরা যাক আমাকে বলা হলো যে আমার একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজ, একটা, আমি ইংরেজিতেই লিখি, একটা ট্রায়াঙ্গেল, পুরো কোয়েশ্চেনটা লিখছি না, তার একটা সাইড হচ্ছে a ইকুয়াল টু সাম 3 সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, ইউনিটে আমার এখন আপাতত দরকার নেই কারণ আমি কম্পিউটারে করছি। আরেকটা সাইড হচ্ছে b ইকুয়াল টু 5 ইউনিট, আমি ইউনিট বলছি। আর অ্যাঙ্গেলটা হচ্ছে তাদের মধ্যে, এই যে এ আর বি তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ইকুয়াল টু, ধরা যাক আমি বললাম সে 35 ডিগ্রি। তাহলে একটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার হতে পারে, বি হচ্ছে, এটা সেন্টিমিটার যদি বলি, আচ্ছা ঠিক আছে সেন্টিমিটার, এটা সেন্টিমিটার আর এটা ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, আমরা ফর্মুলা সব জানি। কি ফর্মুলা জানি, যে আমার ফর্মুলা হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে 3, b ইকুয়াল টু দেওয়া আছে এত, আর থিটা দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা এই সিটা বার করতে পারি। সি এর ফর্মুলাটা কি, যারা একটু ট্রিগোনোমেট্রি করেছি তারা আমরা জানি সি ইকুয়াল টু, এটা কি করে ডিরাইভ করতে হয় সকলেই জানি, না জানলেও কোনো ক্ষতি নেই, আমি শুধু দেখাচ্ছি কি করে একটা অঙ্কের প্রবলেম সলিউশন করতে হয়। অঙ্ক ছাড়া অন্যান্য প্রবলেম সলিউশন করা যায়, কিন্তু আমি অঙ্কের দিকে একটুখানি বায়াসড, কেননা অঙ্ক করাটা এখানে সোজা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি ইন্টু কোসাইন অফ থিটা, কস থিটা, এইটা হচ্ছে সি। তাহলে
আমার কি আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে, এই দিয়ে আমরা সিটা পেয়ে গেলাম। যেই মাত্র সি পেয়ে গেলাম, তাহলে আমাদের এইবারে আমরা সেই হেরনসের ফর্মুলা ইউজ করব। কি ইউজ করব না, এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই কি, বাই বোধহয় 2, তাই না? এ প্লাস বি প্লাস সি বাই 2। আর এরিয়া ইকুয়াল টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে ধরা যাক এই ফর্মুলাটা আমি জানি না, ঠিক আছে, এই ফর্মুলাটা আমাকে দেওয়া হলো। তাহলে এবারে আমি মনে মনে ভাবি এই প্রবলেমটা আমাকে সলিউশন করতে হবে। এই সলিউশন করার জন্য আমাকে যে পরপর স্টেপগুলো ভাবতে হবে, সেই স্টেপগুলোই হচ্ছে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদমটা কি, এটা নিয়েও অনেকের সংশয় রয়েছে যে হোয়াট ইজ অ্যালগরিদম। এখন যে কোনো প্রোগ্রাম লেখার সময়, শুধু পাইথনে নয়, যে কোনো প্রোগ্রাম লেখার সময় আমরা যে পরপর লজিক্যাল স্টেপগুলো ভাবি যে কি কি করতে হবে, তার মধ্যে অঙ্কের স্টেপ থাকতে পারে, তার মধ্যে লজিক্যাল স্টেপ থাকতে পারে, সেই স্টেপগুলোই হচ্ছে কি মিলে আমাদের বলা হয় অ্যালগরিদম। তাহলে প্রথমে হচ্ছে আমাদের ইনপুট। এটা ঠিক না, অনেকে এটা দেয় না। ইনপুটের মধ্যে আমার কি আছে, ইনপুটের মধ্যে আমার আছে এ ইকুয়াল টু সে 3, বি ইকুয়াল টু 5, আর তাদের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 35। আমি আর ডিগ্রি কিছু লিখছি না। এটা হচ্ছে অ্যালগরিদমের 1 নম্বর স্টেপ, এটা আমি ইনপুট হিসেবে দিয়ে দেবো। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে থিটাটাকে ফ্রম, এটা একটা স্টেপ, ফ্রম ডিগ্রি টু রেডিয়ানে ট্রান্সফার করতে হবে, এটা একটা স্টেপ হলো। নাম্বার 3 স্টেপ কি, আমার থার্ড যে অ্যাঙ্গেল বাহুটা, তৃতীয় বাহুটা সি ইকুয়াল টু, এই ফর্মুলা দিয়ে আমাকে বসাতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কোসাইন থিটা, তাহলে সি হয়ে গেল। 4 নম্বর কি, 4 নম্বর আমাকে এসটা বার করতে হবে, এ প্লাস বি প্লাস সি বাই 2। 5 নম্বর কি, 5 নম্বর আমাকে এরিয়া ইকুয়াল টু এই ফর্মুলাটা বসাতে হবে। কি ফর্মুলা বসাতে হবে, এটা হেরনসের ফর্মুলা, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি। এটা বহুকাল আগে গ্রিকরা করতো, এই ফর্মুলাটাই আমরা ইউজ করি। 6 নম্বর কি, ইনপুট, তারপরে এই এতগুলো কাজ, এইটুকু হচ্ছে কাজ, তারপরে আউটপুট, সেটা প্রিন্ট ফরম্যাটে হতে পারে, কোনো একটা ফাইলে লেখা হতে পারে, ইত্যাদি। ওকে, আমি যে কমেন্টগুলো করেছি বিভিন্ন জনের প্রশ্নের উত্তরে, সেখানে করে দেখিয়ে দিয়েছি কি করে আবার ফাইলে লিখতে হয়, অনেকের সমস্যা হচ্ছিল। তাহলে এইটা হচ্ছে আমার অ্যালগরিদম। এটাকে যদি আমি মাথায় রাখি, পরপর আমরা সেই কাজটা করব। কেমন, এটা আমরা পরপর এই এখানে করে যেতে পারি, বা আমরা পরপর একটা, যেহেতু এটা একটু বড় প্রোগ্রাম, আমরা একটা ফাইল খুলতে পারি। এখানে এই ফাইলে ক্লিক করব, এখানে নিউ ফাইল আসলেই আরেকটা উইন্ডো চলে এলো। তাহলে এই উইন্ডোর মধ্যে আমরা লেখা শুরু করব। কি করব, তাহলে আমার কি দরকার, আমি বললাম আমার দরকার ফ্রম ম্যাথ, কি করব, ইম্পোর্ট আমার পাইটা দরকার, আর আমার কি দরকার, আমার কস থিটা আছে, তাহলে কসটা দরকার, কস ফাংশনটা দরকার। আর কি দরকার, আমার স্কোয়ার রুট করতে হবে, SQRT ফাংশনটা দরকার। এই 3টে ফাংশন দরকার, আমার দরকার মতো পরেও আবার ইম্পোর্ট করে নিতে। তাহলে এটা ম্যাথ মডিউল থেকে এই জিনিসগুলোকে ইম্পোর্ট করে নিলাম। নেক্সট কি কাজ, নেক্সট হচ্ছে আমি ইনপুট দিয়ে দিলাম, আমি দিলাম এ বি আর থিটা একসঙ্গে, পরপর এক লাইনে লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই, 3,5,35। বেশ, এবারে নেক্সট কাজ কি, থিটাটাকে ইকুয়াল টু লিখলাম থিটা স্টার পাই বাই 180, থিটাটাকে রেডিয়ানে করে দিলাম, ডান হয়ে গেল। তারপরের কি কাজ, তারপরে আমার সি বানাতে হবে, মানে থার্ড বাহুটা, তৃতীয় বাহুটা। সি ইকুয়াল টু কি, SQRT স্কোয়ার রুটের মধ্যে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 স্টার এ স্টার বি, মানে a ইন্টু বি, 2 ইন্টু a ইন্টু বি স্টার কস থিটা, ডান। তাহলে ব্র্যাকেট কিন্তু ক্লোজ হলো, এই ব্র্যাকেট দুটো ক্লোজ, এখানে ক্লোজ হলো,
আর এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা ব্র্যাকেট। হ্যাঁ, ব্র্যাকেট যদি কোনো রকমের মিস হয় তাহলে ও সঙ্গে সঙ্গে আমাকে চালাবার সময় এরার দিয়ে দেবে। এটা সুবিধা হচ্ছে এই যখন আমরা এই ইন্টারপ্রিটারে করি, এক একটা লাইনকেও কম্পাইল করে করে দেখিয়ে দেয় ঠিক হলো কিনা, কিন্তু আমরা যখন ফাইলে লিখছি তখন আমার দেখার উপায় নেই, পুরোটাকে একসঙ্গে কম্পাইল করা করে তখন দেখাবে। দুটো ক্ষেত্রেই সুবিধা অসুবিধা সব রকম আছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমরা ঠিক লিখেছি, না হলে ও এরার যা মেসেজ দেবে সেই এরার মেসেজ থেকে আমাকে বুঝতে হবে। তাহলে সিটা ক্যালকুলেট করব। এরপরে কি কাজ, এরপরে আমাকে এস বার করতে হবে। এস ইকুয়াল টু কি, এ প্লাস বি প্লাস সি বাই 2। নেক্সট কি করতে হবে, নেক্সট আমি নাম দিলাম, ভেরিয়েবলটার নাম দিলাম এরিয়া, আমি যা খুশি নাম দিতে পারি। এরিয়া ইকুয়াল টু কি করতে হবে, এবারে হেরনসের ফর্মুলা, আবার স্কোয়ার রুটের মধ্যে কি করতে হবে, এস স্টার এস মাইনাস এ স্টার এস এস মাইনাস বি স্টার স্টার মানে প্রোডাক্ট এস মাইনাস সি ক্লোজ। যখন দেখো এখানে যখন ক্লোজ করছি সঙ্গে সঙ্গে এই পুরোটা মার্ক দেখাচ্ছিল, ঠিক আছে। তাহলে আমার এটা স্কোয়ার রুট হয়ে গেল এবং আমার এরিয়া বেরিয়ে গেল। নেক্সট কি কাজ, নেক্সট হচ্ছে আমার আউটপুটটা দেখাবো। কি দেখাবো, যে প্রিন্টের মধ্যে বলবো যে আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে এরিয়া ইকুয়াল টু, এই যে ইনভার্টেড কমার মধ্যে এরিয়া ইকুয়াল টু দিয়ে আবার আমি ইচ্ছে করে একটা গ্যাপ রেখেছি, ইচ্ছে করে গ্যাপটা শুদ্ধ, এই পুরো জিনিসটা হচ্ছে একটা স্ট্রিং, অর্থাৎ এই স্ট্রিংটা ওইভাবেই ও আমাকে ফেরত দেবে। তাহলে এটা হলো একটা আইটেম, কমা, এবার আমি লিখলাম এরিয়া, মানে আমার ভেরিয়েবলটার নাম হচ্ছে এরিয়া, এটা তো স্ট্রিং, ওকে, আমি যা খুশি লিখতে পারি। ডান, এবং হয়ে গেল, আমার প্রোগ্রাম শেষ। তাহলে এইটুকু আমার প্রোগ্রাম। অ্যাকচুয়ালি এইটা ইনপুট, আর অ্যাকচুয়াল মানে মানে অ্যালগরিদমের মধ্যে অ্যাকচুয়াল পার্ট হচ্ছে এই 3টে লাইন। এই 3টে লাইনকে আমরা কায়দা করে আরো কম লাইনের মধ্যে করতে পারি। এটা তো কনভার্সন হলো, আর এটা হলো এরিয়া মানে ইনপুট হলো, আর এটা আউটপুট। আমি যদি এটাকে আলাদা করে লিখি তাহলে বেসিক্যালি আমার প্রোগ্রামটার মধ্যে এই অ্যাকচুয়াল অ্যালগরিদমের মধ্যে এই 3টে লাইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে যেটা আমায় কাজটা করে দিল। আর এটা তো ইনপুট, এটা আউটপুট, আর এটা তো আমায় কাস্টমারই আমার তো লাইব্রেরি থেকে ধার নিতেই হবে। স্কোয়ার রুট জানি না আমি করতে, কোসাইন ফাংশন করতে জানি না, পাই এর ভ্যালু জানি না, মনে করা যাক, সেগুলো নিয়ে নিলাম। ডান। এবার আমি রান করব। এই রান মডিউল, ওকে, যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে। আমি জাস্ট কমনলি টেস্ট নাম দিলাম। টেস্ট বললে টেস্ট ডট পিওয়াই, অর্থাৎ পিওয়াই ফর পাইথন, টেস্ট ডট পিওয়াই বলে একটা ফাইল তৈরি হবে। আমি শুধু টেস্ট লিখলেই হবে। সেভ করলাম। অলরেডি টেস্ট ডট পিওয়াই আগের দিন করেছিলাম, সেজন্য এটা অলরেডি এক্সিস্ট বলছে। আমাকে বলছে ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, আমি বললাম ইয়েস। তাহলে রিপ্লেস হয়ে গেল এবং আমার এই অ্যান্সারটা দিয়ে দিল, এরিয়া ইজ দিস। ডান। ওকে, তাহলে এইভাবে আমরা একটা প্রোগ্রাম লিখি। এবং আমরা কিভাবে লিখলাম, আমরা একটা মডিউলের সাহায্য নিয়ে মডিউলের ভেতর থেকে এই অবজেক্ট গুলোকে ব্যবহার করলাম। সাইন, এক্ষেত্রে আমি কোসাইন ব্যবহার করলাম, পাই ব্যবহার করলাম, স্কোয়ার রুট ব্যবহার করলাম, ইত্যাদি। ওকে, আচ্ছা, এইবারে একটা মডিউল, ম্যাথ মডিউলটা আমরা দেখালাম। ম্যাথ মডিউলের মধ্যে আরো অনেক কিছু ব্যাপার আছে, সেগুলো আমরা যখন অঙ্ক তখন আমরা দেখতে পারি। আচ্ছা, এবার আমি আরেকটা মডিউলের কথা বলছি, যে মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম। আমি এটাকে মুছে দিই। লেট মি গো টু বোর্ড, হোয়াইট বোর্ড। এবারে মডিউলস তো আরো প্রচুর রকম। আরেকটা খুব ইম্পর্টেন্ট মডিউল আছে, সেই মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম। এইটা যারা এখন ছোট, অর্থাৎ কলেজে টলেজে ঢোকনি, তাদের পক্ষে এক্ষুনি এটার সিগনিফিকেন্স বা গুরুত্বটা বোঝার একটু অসুবিধা হবে, কিন্তু কিছুদিনের মধ্যে বুঝতে পারবে যে এই র্যান্ডম মডিউলটা কতটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের, পার্টিকুলারলি সায়েন্সের ক্ষেত্রে। শুধুমাত্র ফিজিক্স নয়, শুধু সায়েন্স মানে কি, ইকোনমিক্স, ফিজিক্স, ম্যাথমেটিক্স, সবার ক্ষেত্রে র্যান্ডম ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ওয়াই র্যান্ডম ইম্পর্টেন্ট? কেননা আমাদের নেচারে এবং আমাদের হিউম্যান সিস্টেমে প্রচুর জিনিসপত্র ঘটে যেগুলো প্রবাবিলিস্টিক, অর্থাৎ র্যান্ডমলি ঘটে।
মানে সেগুলোর মধ্যে একটা জিনিসের সঙ্গে একটা জিনিসের কোনো মানে কি বলবো আর কোনো রিলেশন নেই, কোনো প্যাটার্ন নেই, সেটা খুব ইম্পর্টেন্ট। সেই সমস্ত জিনিসপত্রকে যদি আমরা স্টাডি করতে যাই তাহলে আমরা র্যান্ডম নাম্বারের সাহায্য নিতে পারি, এবং র্যান্ডম নাম্বার দিয়ে দেখা যায় যে আমার কাছে যদি র্যান্ডম নাম্বার থাকে তাহলে সেই র্যান্ডম নাম্বারগুলো দিয়ে আমি ম্যাথমেটিক্যাল মডেল করতে পারি, এবং সেটা দিয়ে আমরা প্রচুর রকমের প্রবলেম সলিউশন করতে পারি। তাহলে হোয়াট ইজ র্যান্ডম নাম্বার? এই র্যান্ডম মডিউলের মধ্যে যা আছে সেটা হচ্ছে ভেরিয়াস কাইন্ডস অফ র্যান্ডম নাম্বার শুধু নয়, নাম্বার জেনারেটরস, যারা র্যান্ডম নাম্বার তৈরি করে। যেমন আমি নিজে একটা র্যান্ডম নাম্বার জেনারেটর, আমাকে যদি কেউ বলে বা আমি যদি কাউকে বলি আচ্ছা ঠিক আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা এলোমেলো ভাবে মানে র্যান্ডমলি বলো তো, এটা কিন্তু মুখে বলা আমরা ভাবছি যে সহজ, আসলে নয়। আমরা যদি নিজেরাও বলি যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ভুলে যাও কন্টিনিউয়াসলি র্যান্ডমলি, আমরা কিন্তু পারবো না করতে, ইট ইজ ইম্পসিবল। তার কারণ হচ্ছে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে 1 2 3 4 5 6 সিস্টেমেটিক্যালি শেখানো হয়েছে। সুতরাং আমাকে যদি বলা হয় আমাদের মনের মধ্যে অবচেতনে আমাদের ব্রেনটা এমন ভাবে কন্ডিশনড হয়ে আছে যে আমরা কিছু কিছু নাম্বারের কাছে আবার ঘুরে ফিরে চলে আসবো, মানে আমাদের হিউম্যান ব্রেনই আমরা মানে এইরকম ভাবে র্যান্ডমলি চিন্তাই করতে পারি না। অথচ নেচারে যা কিছু ঘটে, ধরো যাক একটা রেজিস্টার তার নয়েজ অ্যারাউন্ড তার ভ্যালুটা রেজিস্ট্যান্সটা ফ্লাকচুয়েট করছে, একটা রেডিও অ্যাক্টিভ অ্যাটম র্যান্ডমলি ডিকে করছে। স্টক মার্কেটের অ্যানালিসিস যখন করি, স্টক মার্কেটের ওঠানামাগুলো খানিকটা র্যান্ডমনেস দিয়ে বোঝা যায় ইত্যাদি। ব্রাউনিয়ান মোশন, যখন এই যে আমরা বাতাসে দেখি যে আমরা দেখতে পাই না, সূর্যের আলো ফেললে আমরা পার্টিকেলস গুলোকে দেখি, বা কোনো গ্যাসের মধ্যে মলিকুলস গুলো কন্টিনিউয়াসলি র্যান্ডমলি মুভ করে বেড়াচ্ছে, অর্থাৎ তার কোনো রকমের প্যাটার্ন নেই। সুতরাং সেগুলোকে যদি আমাকে এক্সপ্লেন করতে হয়, সেগুলো যদি বুঝতে হয়, আমার প্রচুর রকমের র্যান্ডম নাম্বার দরকার। এবং পরে আমরা শিখবো যে বিভিন্ন ধরনের র্যান্ডম নাম্বার। র্যান্ডম তো বটে, র্যান্ডম মানে হচ্ছে একটা নাম্বার থেকে পরের নাম্বারের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বা কোনো প্যাটার্ন দিয়ে করা যাবে না। আবার পরে আমরা দেখবো সেই র্যান্ডম নাম্বারগুলো আবার নানা ধরনের হয়। এই যে লিখলাম ভেরিয়াস কাইন্ডস অফ র্যান্ডম নাম্বারস, কেননা সেই র্যান্ডম নাম্বারগুলোকে দিয়ে যখন আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করব, আমি তার মধ্যে ডিটেলে যাচ্ছি না, পরের দিকে আমি যাব, তার নানা রকম আবার ব্যাপার আছে। কোনোটা হয়তো ইউনিফর্ম র্যান্ডম নাম্বার, কোনোটা হয়তো নর্মাল র্যান্ডম নাম্বার, ইত্যাদি ইত্যাদি। তো আমি তার মধ্যে যাব না। আমরা খুব চেনা জিনিস র্যান্ডম নাম্বার দিয়ে করতে পারি, সেটা হচ্ছে কয়েন টস করতে পারি। লুডো খেলার জন্য ছক্কা টস মারিয়ে করলে ফেললে আমরা 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা জেনারেট করতে পারি। তো এইটা আমি একটু বলে রাখি যে আমি ইম্পোর্ট র্যান্ডম যদি বলি, তাহলে এই র্যান্ডম মডিউলটা আমার এই নেমস্পেসে চলে। এবার এই র্যান্ডম মডিউলের মধ্যে কি কি আছে আমি দেখার জন্য অবভিয়াসলি যেরকম আগে করেছিলাম ঠিক তেমনি ভাবে ডিআইআর এর মধ্যে র্যান্ডম দিলাম। তাহলে এই যে এত কিছু নাম আবার দেখানো, এবং এখানে সবই এই যে আবার আগের মতো এই ওপরের নামগুলোকে যদি বাদ দিই, আমি আন্ডারস্কোর দেওয়া নামগুলো, নিচের যে নামগুলো এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটিক্যালি নামগুলো সাজানো আছে, বিভিন্ন ধরনের নাম। ইন্ট আছে, র্যান্ডম আছে, ইত্যাদি ইত্যাদি। আমি দু একটা এক্সাম্পল দেখাই। তাহলে কি হলো, র্যান্ডম মডিউলের মধ্যে এই যে র্যান্ডম বলে আবার একটা ফাংশন আছে, এটাকে বলা হয় র্যান্ডম নাম্বার জেনারেটর, ওয়ান কাইন্ড অফ র্যান্ডম নাম্বার জেনারেটর। তাহলে আমি যদি র্যান্ডম দিই, মানে আমি ভিতরে কিছু দিলাম না, এই ফাংশনের মধ্যে ভিতরে কিছু দিলাম না, এমনি লিখলাম, তাহলে এটা কি হবে, আমাকে একটা নাম্বার তৈরি করলো অটোমেটিক্যালি। ইট গিভস মি সাম নাম্বার হুইচ ইজ বিটুইন 0 to 1। আমি যদি আবার এন্টার করি, আবার আরেকটা নাম্বার দেবে, কিন্তু সেটা এই নাম্বারের সঙ্গে পরের নাম্বারে কোনো সম্পর্ক নেই। আবার যদি দিই, আবার একটা নাম্বার তৈরি করবে, আবার যদি দিই, আবার একটা নাম্বার তৈরি করবে। তাহলে এটা অটোমেটিক্যালি ডিজাইন টু গিভ মি মানে কিছু নাম্বার, যে নাম্বারগুলো একটা করে নাম্বার 0 থেকে 1 এর মধ্যে। এটার মধ্যে কি করে এটার মধ্যে হেল্প দেখতে গেলে আমরা হেল্পের মধ্যে র্যান্ডম দেখলেই আমাকে বলে দেবে কি করে। এই যে বলে দিল মেথড অফ র্যান্ডম ইনস্ট্যান্স অমুক তমুক ইত্যাদি ইন দ্য ইন্টারভ্যাল 0 to 1, তার মানে এটা 0 to 1 এর মধ্যে আমাকে নম্বরগুলো তৈরি করবে। এইরকম এটাও ম্যাথমেটিক্স এর একটা মানে আছে। এই যে এটা একটা স্কোয়ার ব্র্যাকেট আর এটা একটা প্যারেনথেসিস ফার্স্ট ব্র্যাকেট, এর মানে হচ্ছে 0 কে টাচ করবে, 1 কে টাচ করবে, মানে এটা হাফ ওপেন ইন্টারভ্যাল বলা হয়। সেগুলো ডিটেইলের ম্যাথমেটিক্যাল ডিটেইল
আমরা তার মধ্যে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা আরেকটা কোনো র্যান্ডম নাম্বার নিয়ে পড়ি। যেমন আমি বলি র্যান্ডম ডট র্যান্ড ইন্ট। ওকে, র্যান্ড ইন্টের মধ্যে এটাকেও আমি হেল্প দিয়ে দেখতে পারি। এটাকেও যদি আমি হেল্পের মধ্যে দেখি, হেল্প র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, তাহলে দেখা যাবে যে এই র্যান্ড ইন্ট হচ্ছে এ থেকে বি, অর্থাৎ একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিটের মধ্যে কিছু নাম্বার, এবং এটা কিন্তু দুটোই স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ লোয়ার আপার দুটোকে টাচ করে। তার মধ্যে ইন্টিজার নাম্বার তৈরি করে, মানে পূর্ণ সংখ্যা। ভালো কথা, আমি যদি বলি র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, তার মধ্যে আমি বললাম ঠিক আছে, আমি বললাম 0 আর 1, দেখি ও কি করে। তাহলে 0 র্যান্ড ইন্ট, ও আমি এখানে বানান ভুল করেছি, RAN। ওকে, তাহলে দেখো এ দিল 1। আবার দেখো, তার মানে 0 আর 1 এর মধ্যে কি এই দুটোই নাম্বার নেবে, ইন্টিজার তো। আবার করলাম, ওটা দিল 0, আবার করলাম এটা দিল 1, 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 এ 1 পড়েই যাচ্ছে, 1 পড়েই যাচ্ছে। বাহ, তো মজার ব্যাপার। কিন্তু এবারে 0, হ্যাঁ এবারে 0। তার মানে এই যে কখন কি পড়বে, 1 পড়ছে 0 পড়ছে, আমি টস, এটাকে আমি কি ভাবতে পারি, দেখো এই যে র্যান্ডম ডট র্যান্ড ইন্ট, এইটা এই জিনিসটা দিয়ে আমি একটা কয়েন টস কে ইমাজিন করতে পারি। এটা কয়েন টস করলে কি হয়, দুটোই পসিবিলিটি, আইদার হেড অথবা টেল। দেখা যায় যে সৌরভ গাঙ্গুলি বারবার টসে জিতেই যাচ্ছে, বারবার সে হেড বলছে আর জিতে যাচ্ছে, মানে আমার এই কেসটা হলো। এগুলো কাকতালীয় ব্যাপার, অর্থাৎ আমি পরপর এতবার ডাকলাম, বারবার একটা যদি হেড হয় আর 0টা যদি টেল হয়, তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেল পরপর হেড পড়েই যাচ্ছে, তারপরে হয়তো বা পরপর দুবার টেল পড়ল। কিন্তু এটা প্রবাবিলিস্টিক ব্যাপার যেগুলো, মানে সেই র্যান্ডম যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আমাকে 2-3 বার 4 বার করলে হবে না, আমাকে হাজার বার করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কয়েন টস করলে আমাদের অভিজ্ঞতা থেকে জানি 50-50, অর্থাৎ আমি যদি 2 বার 4 বার করি তা নয়, আমাকে 500, 1000, লক্ষ, কোটি বার করলে on an average 50% time, nearly 50% time, ideally 50% time হচ্ছে হেড, ideally 50% time টেল। কিন্তু যখন আমি নিউমেরিক্যালি করছি, তখন দেখা গেল 1000-এর মধ্যে 510 খানা হেড পড়েছে, 490টা টেল পড়েছে, মানে দে আর ক্লোজ, 500 কাছাকাছি, কিন্তু সংখ্যা যত বাড়াবো তত হেড টেলের সংখ্যাও বাড়বে। তার মানে কি, আমি এই র্যান্ডিং দিয়ে যেটা বলতে চাইছি, আমি একটা কয়েন টসকে পরে যখন আমি লিখবো, একটা কয়েন টসিংকে আমি মানে মিমিক করতে পারি। মানে এটাকে বলা হয় কম্পিউটারে, এই জিনিসটাকে বলা হয় সিমুলেশন। সিমুলেশন মানে একটা রিয়েল ঘটনাকে আমি মডেল হিসেবে তৈরি করছি, মানে আমি কয়েন টসিং এর ঘটনাটাকে আমি সিম্পলি একটা র্যান্ডম নাম্বার দিয়ে তৈরি করতে পারছি। আচ্ছা, আমি যদি বলি আমি যদি বলি র্যান্ড ইন্ট, তার মধ্যে আমি 1 থেকে 6 লিখবো, তাহলে কি হবে বলতো? তাহলে অবভিয়াসলি যারা এখানে শ্রোতা আছো ছোটরা, তারা নিশ্চয়ই এক্ষুনি বলে ফেলবে যে এটা 1 থেকে 6-এর মধ্যে ইন্টিজার দেবে। তার মানে কি, এটা একটা লুডোর ছক্কাকে মিমিক করতে পারি, লুডোর ছক্কাকে। তার মানে আমি 2 পড়লো, এই 5 পড়লো, এই 2 পড়লো, এই 3 পড়লো, এই 2 পড়লো, এই আবার 3 পড়লো, এই 5 পড়লো, পড়েই যাচ্ছে, এই 4 পড়লো, বিভিন্ন সময় এইবার ছক্কা পড়লো, ইত্যাদি। তাহলে আমরা যখন লুডো খেলি, ঠিক লুডোর জিনিসটাকে আমরা সেটা তৈরি করতে পারলাম। আমরা যদি বলি না, আমি 1000 বার লুডোটা চাললে আমার ভাগ্যে কতবার 6 পড়ছে, কতবার পুট পড়ছে ইত্যাদি, সেসব আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। আবার অনেক রকমের আছে, যেমন একটা র্যান্ডম ডট চয়েস বলে ব্যাপার আছে, CHICE, চয়েসের মধ্যে যদি আমি 1, 2, 3, 4, 5, 6 করি, তাহলে এ আবার কি করে, এই 6টা সংখ্যা আমি যত সংখ্যা দেব, এর একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আসলে এটা একটা লিস্ট, আমরা পরে জানবো। তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটা নাম্বারকে চয়েস করে, তাহলে চয়েসটা এটা একটা ফাংশন হলো, এই ফাংশনটা আমি ভবিষ্যতে কাজে লাগাতে পারি। তাহলে আমাকে দিল ছক্কা, আবার চয়েস করলাম, মানে আমার যদি একটা বলি, একটা লুডো আছে, ছক্কা আছে, তার 6টা সাইড, কোন দিকটা আমি চয়েস করব, তাহলে ছক্কা চয়েস করলাম, আবার দিলে আবার আমাকে 3 চয়েস করলো, আবার দিলে 5 চয়েস করলো, তাহলে এভাবেও আমি করতে পারি।
ওকে, আবার একটা জিনিস বলা যেতে পারে, আচ্ছা ঠিক আছে আমার এইটা হলো র্যান্ডম ডট চয়েস, তো এখানে শাফল বলে আমরা যখন তাস খেলি, হ্যাঁ 52খানা তাস নিয়ে আমরা নিজের মধ্যে তাসটাকে বাটি, অর্থাৎ বাটা মানে কি আমরা শাফল করি, অর্থাৎ ওটাকে মিক্সিং করে দিই, র্যান্ডমলি মিক্সিং করি, এদিক ওদিক এদিক ওদিক করে করে দিই, যাতে পরপর পরপর কি তাস আছে কেউ না বলতে পারে। হ্যাঁ, ঠিক সেটা কম্পিউটারে করতে পারি। এখানে SHUFFLE শাফল ফাংশনটা দিয়ে আমি 52খানা তাস দেখাচ্ছি না, আমি 6টা নাম্বারকে দেখাচ্ছি শুধুমাত্র। একে যদি শাফল করি তাহলে দেখা যাবে ও আমি এটার একটা কাজ করি, এই শাফল অলরেডি হয়ে গেছে। আমি এটা লিখলাম x = 1 2 3 4 5 6, তাহলে আমি দেখতে পাবো না, ওটাকে অটোমেটিক এক্স হিসেবে এটা লিখলাম। এবারে আমি র্যান্ডম ডট শাফলের মধ্যে আর্গুমেন্ট হিসেবে এক্সটাকে দিতে দিলাম, ব্যাস এ শাফল করলো। এবার দেখি এক্সটা কি পাল্টে গেল, দেখো 4 6 3 1 5 2। আবার আমি শাফল করলাম, আবার দেখি এক্সটা কি পাল্টে গেল। আবার আমি শাফল করলাম, আবার আমি শাফল করলাম, আবার দেখি এক্সটা কি আবার পাল্টে গেল। সুতরাং শাফলিং করাও যেতে পারে। সুতরাং এরকম ভাবে আমরা এই র্যান্ডম মডিউলের বিভিন্ন ফাংশন গুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমি 3টে শুধু জেনারেটর মানে ফাংশন এখানে দেখালাম, শাফল, চয়েস 4টে দেখালাম, র্যান্ডম, এরকম অজস্র মডিউল আছে, অজস্র কিছু করা যেতে পারে। আরেকটা মডিউলের কথা বলি, খুব ইন্টারেস্টিং মডিউল, সেটার নাম হচ্ছে টাইম। এগুলো খুব কাজে লাগে সেই জন্য বলছি। সেটা হচ্ছে টাইম মডিউল। টাইমটা কি করে, র্যান্ডম করলাম, এবার হচ্ছে আমরা আরেকটা মডিউলের নাম হচ্ছে টাইম। অবভিয়াসলি টাইম মানে টাইম মাপে, সময় মাপে। আচ্ছা আমার সময় মাপার কি দরকার, আমার তো ঘড়ি আছে, আমার তো কম্পিউটার আছে, আমার সব আছে, কিন্তু দরকার প্রোগ্রামের ক্ষেত্রে কোথায় কাজে লাগে আমি সেটা এক্ষুনি বলি। সেটা হচ্ছে আমি প্রথমে আগে বলি ইম্পোর্ট টাইম, অর্থাৎ মডিউলটার নামই টাইম। এবার আমি তার মধ্যে ডিআইআর এর মধ্যে আমি কি দেখবো, টাইম। তারপরে একইভাবে আমরা কোনো একটা ধরো টাইম জোন হলো বা এরকম যে যে নামগুলো আছে, এই নামগুলো যে কোনো একটা নিয়ে আমরা হেল্প ফাইলের মধ্যে ঢুকিয়ে দেখতে পারি সে কি কাজ করে। কিন্তু আমি একটা পার্টিকুলার টাইমের মধ্যে টাইম বলে বোধহয় আবার একটা ফাংশন আছে। হ্যাঁ, এই যে এই টাইমের মধ্যে এই টাইম বলে আবার একটা ফাংশন আছে। সুতরাং আমি যদি বলি যে এই টাইম, এটা মডিউলের নাম, তার মধ্যে আবার টাইম বলে ফাংশন, সো এটা আমাকে একটা কিছু নাম্বার দিচ্ছে। আবার দেখো আমি যদি আবার আমি লিখি টাইম ডট টাইম ফাংশন, আরেকটা নাম্বার দিচ্ছে। আবার যদি লিখি, এটা কিন্তু র্যান্ডম নয়, আবার একটা সংখ্যা দিচ্ছে। এবার খেয়াল করে দেখো এই নাম্বারটা যা ছিল তারপরে একটুখানি বাড়লো, তারপরে আর একটু বাড়লো, তার মানে কি এটা টাইমটা ক্রমশ বেড়ে যাচ্ছে, এত সেকেন্ড। আমি এই মুহূর্তে যেটা দিলাম সেটা এই এত সেকেন্ড, এবং এতটাই মানে মানে এতটাই অ্যাকুরেটলি, মানে এত সেকেন্ড পয়েন্ট এত সেকেন্ড আমাকে দেখাচ্ছে। তারপরে সেটা আরেকটু বেড়ে গেল, আরেকটু বেড়ে গেল, আবার করলে আবার এখন ওই সময়ের পর থেকে যা হয়েছে সেইটা দেখাচ্ছে। আসলে এই টাইমটা কি, এই গল্পটা হচ্ছে মানে একটা রেফারেন্স ধরা হয় যে পাইথনের ক্ষেত্রে 1970 সাল 1970 31 ডিসেম্বর, তার একটা হিস্ট্রি আছে। 31 ডিসেম্বর রাত্রির 12টা, সেই সময় থেকে আমার ক্লকটা সেট করা হয়েছে, সেন্ট্রাল ক্লক। সেই সময় থেকে ক্লকটা মেজার করতে শুরু করেছে, অর্থাৎ 1971 হয়ে গেল এবং সেটা 1 জানুয়ারি বেসিক্যালি রাত্রির 12টা থেকে, মানে 1 জানুয়ারি পড়ে গেল। সেখান থেকে জিরো টাইম হিসেব করা হয়েছে। এবার আমি যদি এটাকে এই সেকেন্ড থেকে মিনিট ঘন্টা ইয়ার করি, আমি 1971-এ পৌঁছে যাব। মানে একটা রেফারেন্স তো সবসময় দরকার, যে ওই আগের টাইমের পর থেকে অ্যাজ ইফ ঘড়িটা অনন্তকাল ধরে চলেছে, অনন্তকাল মানে 1971-এর 1 জানুয়ারি থেকে চলেছে, সেই সময় থেকে আমাকে টাইমটা দেখিয়ে যাচ্ছে। ভারী মজার জিনিস। আমি তার মানে কি বলতো, তার মানে হচ্ছে আমি এই জিনিসটা একটা আমি বড় প্রোগ্রাম লিখি, ধরা যাক আমি একটা প্রোগ্রাম লিখছি, তার মধ্যে অনেক কাজ করছে, 100,000 লাইন বারবার করে এটা করছে নানা রকম করছে, এবং প্রোগ্রামটা আমি লিখে আমি কম্পিউটারকে সাবমিট করে দিলাম, যেটাকে আমরা টেকনিক্যালি বলা হয় জব সাবমিট করা। কম্পিউটারকে দিয়ে দিলাম, কম্পিউটার প্রসেসর নাম্বার ক্রাঞ্চিং করছে, এখান থেকে ওখানে এই কাজ, ওখান থেকে এই কাজ না করে যাচ্ছে। আমি দেখতে চাই যে কম্পিউটার কত সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের করলে হয়তো
মানে 6 মাস লাগবে, কম্পিউটারে করলে হয়তো 3 সেকেন্ড লাগবে। কিন্তু আমি দেখতে চাই, বা এমন প্রোগ্রাম আমি কম্পিউটারকে দিতে পারি যেটা 3 সেকেন্ড কেন 3 মাসও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ প্রবলেমস। ওকে, কিন্তু আমি দেখতে চাই আমার এই যে একটা অ্যালগরিদম ফলো করে আমি একটা প্রোগ্রাম লিখছি, সেটা আসলে কত টাইম নিচ্ছে। সেটা করার জন্য উপায় কি? খুব সহজ। আমি খুব সহজেই আমরা বুঝতে পারি যে আমরা যদি একটা প্রোগ্রাম লিখি, আমার প্রোগ্রামটা স্ট্রাকচারটা কি? আমি প্রথমে প্রোগ্রামের মধ্যে টাইম ডট টাইম এটা লিখলাম, একটা প্রোগ্রামের মধ্যে, প্রোগ্রাম ফাইলের মধ্যে। তারপরে এইটা আমার প্রোগ্রাম, আমি প্রোগ্রামটা লিখছি না, এর মধ্যে আমি ইনপুট দিতে পারি, এর মধ্যে ক্যালকুলেশন হবে, এর মধ্যেই হবে, সেই হবে, আউটপুট হলো, সবকিছু হলো। তারপরে লাস্টে আবার করলাম টাইম ডট টাইম। তাহলে কি হলো? আচ্ছা, এইটাকে আমি নাম দিলাম, ফর এক্সাম্পল এটাকে নাম দিলাম T1 ধরা যাক, আর এইটাকে নাম দিলাম ফর এক্সাম্পল আমি এটা নাম দিলাম T2। তাহলে T1 দিয়ে করলাম, T2 দিয়ে করলাম। তাহলে প্রোগ্রামের শুরুতে আমি একটা টাইম ক্যালকুলেট করলাম, সেটা কিন্তু সেই 1971 এর পর এই যেমন হচ্ছে কন্টিনিউয়াসলি, সেই টাইমটাকেও ধরে নিল। আর এই প্রোগ্রামটা করতে খানিকটা সময় নিল, তাহলে কতক্ষণ নিল, আর তারপরে T2 টাইমটা করল। তাহলে লাস্টে এসে আমি প্রিন্ট কি করাবো? আমি প্রিন্টের মধ্যে লাস্টে এসে করাবো T2 মাইনাস T1। তাহলে কি মানে এখনকার টাইম আর আগের টাইম, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে ফিনিশ। তাহলে ফিনিশ মাইনাস স্টার্ট, তাহলে টোটাল টাইমটা কিন্তু আমাকে বলে দিচ্ছে কত টাইম আমার প্রোগ্রামটা নিল। তার মানে আমার প্রসেসরটা কিরকম এফেক্টিভ কিনা, আমার অ্যালগোরিদমটা কতটা ভালো হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি খবরগুলো আমি পেয়ে গেলাম। সেই জন্য টাইম মডিউলটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যখন পাকাপোক্ত প্রোগ্রাম আমরা লিখতে শিখবো, তখন এই টাইম মডিউলের ইউজ করে আমরা নানা রকমের অ্যালগোরিদম টেস্ট করব। কেউ একটা আমাকে প্রশ্ন করেছিল বাবল সর্ট কি করে করতে হয়, তার অ্যালগোরিদম আছে। সর্টিং প্রোগ্রাম ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যালগোরিদমস ইন দি ওয়ার্ল্ড। যত কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্সের যত কিছু আছে, তার মধ্যে সর্টিং করাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুগল কি করে সর্ট করে, গুগল কি করে সার্চ করে, যত কুইকলি করতে পারবে। বাবল সর্ট ছাড়াও আরো অন্যান্য সর্ট আছে, বাকেট সর্ট আছে, কুইক সর্ট আছে, নানা রকমের অ্যালগোরিদম আছে। এখন এইটাই বিজ্ঞানীরা দেখে রাখে, বা কম্পিউটার সায়েন্টিস্টরা দেখে, যে মানে টাইম দিয়ে দেখে যে একটা আমি প্রোগ্রাম চালিয়ে দেখলাম বাবুলে কত টাইম নিচ্ছে, কুইক সর্ট কত টাইম নিচ্ছে, এন্ড অন্য প্রোগ্রাম কত টাইম নিচ্ছে। সেইভাবে প্রোগ্রামের এফিসিয়েন্সি বিচার হয়। তাহলে এটা একটা গেল। আমি যদি বলি টাইম, আর এর মধ্যে একটা আছে লোকাল টাইম। লোকাল টাইম এটাও দেখিয়ে দেবে আপনাকে। লোকাল টাইম যদি দিই, তাহলে দেখো এর মধ্যে কত কি বলে দিচ্ছে। এখনকার ইয়ার বলে দিচ্ছে, মান্থ বলে দিচ্ছে, ডে বলে দিচ্ছে, অ্যান্ড সো অন। ইউ ক্যান আওয়ার বলে দিচ্ছে, মিনিট, সেকেন্ড, কোন বার, ওয়েডনেসডে, হ্যানা স্যানা অমুক অনেক কিছু। লোকাল টাইম আমি বলতে পারি। আচ্ছা, আরেকটা মডিউলের কথা বলি। আজকে যখন মডিউলের কথাই হচ্ছে, সব মডিউলের কথাই হোক, আরেকটা মডিউলের কথা বলি। টাইম যখন আছে, নিশ্চয়ই অনেকে বলবে তাহলে ক্যালেন্ডারও থাকবে। অর্থাৎ ক্যালেন্ডার, ক্যালেন্ডার CALENDAR, এই নামেও একটা মডিউল আছে। দিস ইজ অ্যানাদার মডিউল, দিস ইজ অ্যানাদার মডিউল। তো আমরা খুঁজে খুঁজে পেয়ে যাবো এগুলো। ওই প্রথমে যখন দেখিয়েছিলাম সেখানে নাম টামগুলো দেখিয়েছিল, কিন্তু আমরা আস্তে আস্তে জেনে যাব। তাহলে আমি বলতে পারি ওকে, ইম্পোর্ট ক্যালেন্ডার, ক্যালেন্ডার ইম্পোর্ট করলাম। এখানেও আমরা গিয়ে দেখতে পারি এর মধ্যে কি আছে না আছে। তা আমি যদি বলি ক্যালেন্ডার ডট মান্থ, মান্থের মধ্যে, অর্থাৎ আমি এই মান্থের ক্যালেন্ডার চাই, এবং এর মধ্যে এই যে এখানে দেখিয়ে দিচ্ছে, প্রথমে ইয়ার দিতে হবে, তারপরে মান্থ দিতে হবে, তারপরে এটা হচ্ছে সাইজ, উইডথ এন্ড লেন্থ। তো আমি যদি বলি 2021, আর এই মাসটা হচ্ছে মাস হচ্ছে 9 মান্থ, তাহলে এটাকে আমার সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডারটা দেখিয়ে দেবে, ক্যালেন্ডার ডট মান্থ। আচ্ছা, এটা ভালো করে দেখালো না? এটা দেখানোর জন্য আমি এটাকে প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে, এটা তো আমি এর মধ্যে দেখাচ্ছি ইন্টারপ্রিটারের মধ্যে, তাহলে আমি প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে করব। সো ইট ইজ শোয়িং মি দিস সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। এবার আমি এভাবে সব মাসের পেতে পারি, গোটা বছরের পেতে পারি। কোনটা দিয়ে করব, কি করব? আমি ওই ক্যালেন্ডারটাকে যখন আমি এই যে ইম্পোর্ট করলাম, আমি তার মধ্যে গিয়ে
তার মধ্যে গিয়ে আমি ডাইরেক্টরিটা দেখব কি কি আমার কাছে অপশন আছে, কি কি ফাংশন কি আছে, কি কি করতে চাই। এমন তাহলে আমি টাইম দেখলাম, টাইম মডিউল টাইম দেখলাম, ক্যালেন্ডার মডিউল দেখলাম। আমি আজকের পর্ব শেষ করব একটা ভেরি ভেরি ইন্টারেস্টিং মডিউল দিয়ে, যে মডিউলটা একটাই জিনিস আছে, গোটা পাইথনের কনসেপ্টটা ধরা আছে সেই মডিউলের মধ্যে। তুমি যদি লেখো যে ইম্পোর্ট ইম্পোর্ট দিস, শুধু এই কথাটা, দিস মানে একটা মডিউলের নাম, ইম্পোর্ট দিস, তাহলে এটাকে আমি বড় করে করি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে এটা একটা কবিতা দিয়ে দেয়, এটা কবিতা। আচ্ছা, কি কবিতাটা সেটা আমি একটু পড়ি। এইটাকে শুরুতে বলা হয়েছে, এটা নিজের মতো করে প্রিন্ট করে, ইম্পোর্ট দিস বললে আর কিছু করতে হয় না। এটাকে বলা হয় দ্য জেন অফ পাইথন। জেন ফিলোসফির কথা অনেকেই শুনেছো বা শুনেছেন, হ্যাঁ, বুদ্ধিস্ট ফিলোসফি। আর এটা লিখেছেন বাই সাম টিম পিটার্স, হি ইজ এ ভেরি ফেমাস কম্পিউটার্স পার্সোনালিটি আই থিঙ্ক। তো এখানে যে কথাগুলো বলা আছে, একটা কবিতা বলা আছে, এই কবিতার মধ্যে দিয়ে পাইথনের বিশেষত্বগুলো ধরা হয়েছে, পাইথনের ফিলোসফি ধরা হয়েছে। বিউটিফুল ইজ বেটার দেন আগলি, অফকোর্স। তার মানে পাইথন দিয়ে আমরা একটা বিরাট আগলি প্রোগ্রামের চাইতে অলওয়েজ ইউ ক্যান থিঙ্ক যে আমরা বিউটিফুল প্রোগ্রাম লেখার চেষ্টা করব। এক্সপ্লিসিট ইজ বেটার দ্যান ইমপ্লিসিট, সব কথার মানে এখন বোঝা যাবে না, পরে আস্তে আস্তে আমরা বুঝবো। সিম্পল ইজ বেটার দ্যান কমপ্লেক্স, কমপ্লেক্স ইজ বেটার দ্যান কমপ্লিকেটেড, ফ্ল্যাট ইজ বেটার দ্যান নেস্টেড। এই কথাগুলো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, আমরা আস্তে আস্তে পরে বুঝবো। স্পার্স ইজ বেটার দ্যান ডেন্স, এগুলো আমরা আস্তে আস্তে পরে বুঝবো। রিডেবিলিটি মানে একজনের প্রোগ্রাম আরেকজন যাতে বুঝতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমি একটা হাতের লেখা কাগের ঠাং বগের ঠাং করে লিখে গেলাম, যেটা কেউ বুঝতে পারলো না। আমি একটা প্রোগ্রাম এমন লিখে ফেললাম কায়দা করে, যেটা আমার পরবর্তী কোনো জেনারেশন বা অন্য কাউকে দেখালে সে উদ্ধারই করতে পারলো না, তাহলে টাইমটা নষ্ট হলো, কেউ তার উপর কাজ করতে পারবে। সুতরাং পাইথনের এটা একটা ফিলোসফি যে আমি যেভাবে প্রোগ্রাম লিখবো, যে মেথড ফলো করে প্রোগ্রাম লিখবো, সেই প্রোগ্রামগুলো এভরিবডি উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড রিড। হ্যাঁ, সুতরাং রিডেবিলিটি কাউন্টস। Special cases are not special enough to break rules. Although practicality beats purity, errors should never pass silently. তার মানে কি, এরার হলেই চুপচাপ বসে থাকবে না, আমাকে একটা বক্তব্য রাখবে এবং সেখান থেকে এরার থেকে আমি বুঝতে পারবো যে কি এরার হয়েছে, কেন এরার হয়েছে, তাহলে আমি কোথায় প্রোগ্রাম লেখাতে ভুল করেছি। সো এরার উইল গাইড মি। আমাদের এরার সকলেই করে, এরার ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ আনলেস এক্সপ্লিসিটলি সাইলেন্সড। তুমি যদি বলো না আমার এরার দরকার নেই, আমার বারবার করে তুমি এরার লিখে আমাকে বিরক্ত করছো, আমি সেটাকে সাইলেন্স করে দিতে পারি, সে কায়দাও করা যায়। ইন দি ফেস অফ অ্যাম্বিগুইটি diffuse the temptation to go কি বললো, temptation to কোথায় গেল, হ্যাঁ, temptation to guess। গেস করাটা মারাত্মক, সুতরাং আমাকে লজিক্যালি যেতে হবে। There should be one and preferably only one obvious way to do it, etc. etc. সবগুলো পড়ার দরকার নেই, you will read it. আমি সবগুলো লাইন আর পড়ছি না। এই পুরো ব্যাপারটাই পাইথনের একটা ফিলোসফিকে ধরা হয়েছে। ওকে, এরকম অজস্র মডিউল আছে, সব মডিউল তো বলা সম্ভব নয়। কাজেই আমার মনে হয় এই আজকে এরকম এই অবস্থায় আমি শেষ করলাম আমার প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ।